আসসালামু আলাইকুম লিসেনার। শুরু হোক অন্ধকারের যাত্রা। চারপাশ নিস্তব্ধ, ঘড়ির কাঁটা থেমে গেছে। শুধু শোনা যায় দরজার অপাশে হালকা শব্দ। জানালার পাশ দিয়ে ঢুকে পড়েছে বিষয়ের ছায়া। আপনার গাড়ির পেছনে যেন কারো নিঃশ্বাস। আপনি কি একা? তাহলে সতর্ক হন, কারণ আপনি প্রবেশ করতে চলেছেন সেই জগতে যেখানে যুক্তির কোনো মানে নেই, যেখানে আলো ঢুকে না, আর ভয় ভয় আপনার নাম ধরে ডাকে। স্বাগতম, চলো ভয় পাইতে। এখানে প্রতিটি গল্প একটা অভিশাপ, প্রতিটি সত্য একটা ছায়া, আর প্রতিটি রাত ভয়ঙ্কর শেষ রাত। তো লিসেনার, আমি সরাসরি গল্পতে চলে যাচ্ছি। গল্পটি পাঠিয়েছেন হবিগঞ্জ জেলা সিলেট বিভাগের একজন লিসেনার। তো উনি যেভাবে লিখেছেন ঠিক সেভাবে পড়ে শোনাবার চেষ্টা করব। দেওয়ানজি গ্রামের দক্ষিণ পাশে একটি পুরনো বাগান বাড়ি, যা এখনো কাকা বলায় লুকে কাদের মোল্লা বাড়ি বলেছেন। প্রায় 20 বছর আগে কাদের মোল্লা তার পরিবার এই বাড়ি ছেড়ে চলে যায়। কেউ বলে ছেলেটা পাগল হয়ে গেছিল, কেউ বলে বউটা গলায় দড়ি দিয়েছিল। তবে যারা ওই দেওয়ানজি গ্রামের আশেপাশে থাকে তারা জানে ওই বাড়িটা ঠিক সাদা চোখে দেখা যায় না। সেই বাড়ির পাশ দিয়ে প্রতিদিন স্কুলে যেত রাকিব। বয়স 14-15 এমনটি হবে। সাহসী ছেলে, ভূতের বই বলে কিছু বিশ্বাস করে। একদিন স্কুল থেকে ফেরার সময় সন্ধ্যা একটু নামতে শুরু করেছে। হঠাৎ বৃষ্টি বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি থেকে বাঁচতে সে ওই পুরনো বাগান বাড়ির একটা ভাঙা ছাতালে আশ্রয় নেয়। ছাতালের নিচে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে চারপাশটা অদ্ভুত নিস্তব্ধ হয়ে গেল, যেন পাখিরা উড়ে পালিয়েছে, কুকুরের ডাকে চেত পড়েছে। রাকিব দেখলো বৃষ্টির মধ্যে সামনে একটা মেয়ে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। মেয়েটার গায়ে সাদা জামা, ভেজা চুল, গলায় লটফট করছে, তার চোখের পাতা নড়ছে না। তুমি এখানে কেন? রাকিব প্রশ্ন করলো। মেয়েটা ধীরে ধীরে বলল, আমার নাম রুহি। তুমি এখানেই থাকি অনেক দিন ধরে। রাকিব কাপা গলায় বলল, এই বাড়িতে কেউ থাকে না। মেয়েটা কেবল হেসে উঠল, একটা দীর্ঘ শীতল হাসি, যেন বুকের ভেতরটা দিয়ে হাওয়া পেরিয়ে আসছে। সেই মুহূর্তে রাকিবের গায়ে কাঁটা দিয়ে উঠল। তার মনে হলো বৃষ্টির ফোঁটাগুলো তার শরীরে লাগছে না, গা ঘিরে যেমন একটা কোনো ঠান্ডা বাতাস ঘুরছে। তারপর রুহির মুখে ধীরে ধীরে বিকৃত হয়ে যেতে লাগলো। সাদা জামাটার নিচে পানি ভেসে আসছে, তার মুখে এক পাশের চামড়া খসে পড়েছে, চোখ গলে একটা কালো শূন্যতা উঁকি দিচ্ছে। রাকিব বুঝে গেল এটা মানুষ না, এটা জিন। বাড়ি ফিরে গিয়ে সে অসুস্থ হয়ে পড়ল। দিনরাত জ্বর, হালকা গলায় পিস পিস করে কথা বলা, উৎসব ভাষায় কিছু বলে যাওয়া, যা কেউ বুঝে না। মা, বাবা, মোল্লা, হুজুর সবাইকে ডাকলো। সবাই বলল ছেলেটার উপর কিছু আছে। এক হুজুর এসে বললেন, এই বাড়িতে এক সময় এক জিনের আস্তানা ছিল। এক ফকির সেই জিনকে বন্দি করেছিল এই বাগানে। কাদের মোল্লার ছেলে নিষেধ ভেঙে ওই জায়গায় গেছিল, তখনই বিপদ। এখনো ওই জিন আবার মুক্ত হয়েছে। তাকে ঘরের এক কোণে বসিয়ে হুজুর রুকাইয়া পড়তে শুরু করলেন। হঠাৎ ছেলেটার মুখ দিয়ে একটা কণ্ঠস্বর বেরিয়ে এলো, মেয়েলি, অথচ কোনো কালো গলায়, তোমরা আমাকে ডাকলে কেন? আমি তো শুধু খেলছিলাম। হুজুর কড়া গলায় বললে, জিন তুমি চলে যাও, এই ছেলেকে ছেড়ে দাও। কিন্তু সে হাসত, ও নিজেই এসেছিল আমার কাছে, আমি তো চাইনি। সেই রাতটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর। জানালার অদ্ভুত ছায়া চাঁদের উপর, ভারী পায়ের আওয়াজ, ঘরের বাতি আপনাতে নিভে যাওয়া, আর রাকিবের জ্বর 104 ছুঁয়ে গেছে। কেউ কেউ বলল এমন কিছু দেখা গেছে, তার মুখ নেই,
হাতগুলো হাঁটু পর্যন্ত তুলে থাকে। শেষমেশ এক বৃদ্ধ হুজুর এলেন সাতছড়ি থেকে। তিনি বললেন, এই জিন কোনো সাধারণ জিন না, এটাই এক পরিত্যক্ত ফেরেশতার সঙ্গী ছিল, অভিশপ্ত, কিন্তু অনেক শক্তিশালী। একে তাড়াতে হলে পুরনো বাগানে গিয়ে এখানে তার নাম উচ্চারণ করে দাফন করতে হবে। তিনজন লোক, সেই হুজুর, রাকিবের বাবা আর গ্রামের এক সাহসী যুবক রাতে বাগান বাড়িতে গেল। এখানে একটা গর্ত পুড়ে কালো সুতি কাপড়ের মোড়া এক পুরনো তাবিজ খুঁজে পেল। সেই তাবিজে ছিল তার সঙ্গে লেখা এক নাম, নাসিও আল জিন। হুজুর নাম উচ্চারণ করতেই যেন চারপাশ কেঁপে উঠল, গাছগুলো যেন কেঁপে উঠল, বাতাস কেঁপে গিয়েছিল। তারপর হঠাৎ সব থেমে গেল। রাকিব ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল, কিন্তু সেই ঘটনার পর থেকে সে রাত নামলে আর বাইরে যায় না। আর ওই পুরনো বাগান বাড়ি পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় লোকজন এখনো দেখে একটা সাদা জামা পরা মেয়ে বেশে বেশে ঘুরে বেড়াচ্ছে। এই ছিল তার গল্প। আমি এখন সরাসরি সিলেটের চা বাগানের একটি ঘটনাতে চলে যাচ্ছি। ঘটনাটি আমার কাছে অনেক ভালো লেগেছে। উনি যেভাবে লিখেছেন ঠিক সেভাবে বলার চেষ্টা করতেছি। সিলেটের চা বাগানগুলির চিরকালই রহস্যময় এক জগৎ। তাদের সবুজ পাতার মধ্যে মাঝে মাঝে যেন অদৃশ্য কিছু একটা লুকিয়ে থাকে, যা অশুভ শক্তির উপস্থিত ইঙ্গিত দেয়। এক রাতে, যখন রাতের অন্ধকার সিলেটে পাহাড়ি এলাকা আচ্ছন্ন করে রেখেছিল, তখন একটি চা বাগানে ঘটে গেল এক অস্বাভাবিক ঘটনা। চা বাগানের মধ্যে রাতের নিস্তব্ধতা ভেঙে একটা ভয়ানক আওয়াজ শুনতে পেলেন সব কর্মীরা। মাঝরাতে, যখন সবাই চা পাতা তুলে ফিরে আসছিল, তখন একজন কর্মী, যার নাম রফিকুল ইসলাম, রফিকুল হক, দেখেন এক অদ্ভুত ধোঁয়া আকাশে ভাসছে। ধোঁয়ার মধ্যে কেউ যেন হাঁটছিল, তাদের ছায়া দেখতে ঠিক সাপের মতো। তাদের ছায়া সাপের মতো মাটিতে পড়ছিল। রফিকুল সাহেব প্রথমে ভেবেছিলেন হয়তো কোনো মেঘের কারণ বা বাতাসের প্রভাবে এই দৃশ্য দেখা গেছে, কিন্তু ধোঁয়া ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল, আর এই ছায়া ক্রমশ আরো স্পষ্ট হয়ে উঠছিল। রফিকুল সাহেব সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যান, কিন্তু যতই এগিয়ে যান সেই ধোঁয়া ততই তাকে আচ্ছন্ন করতে থাকে। এক পর্যায়ে ধোঁয়ার মধ্যে কৃত্রিম চোখ দেখা যায়। রফিকুলের পা কাঁপতে শুরু করে। ধোঁয়া একটু একটু করে তাকে ঘিরে ফেলে। হঠাৎ ছায়াটি সরাসরি রফিকুলের দিকে চলে আসে এবং তার মুখের কাছে এসে থামল, একদম তার সামনাসামনি। তার চোখ থেকে বেরিয়ে আসা তীব্র আলো রফিকুলের চোখে আসে, এবং সে চোখ মুছতেই দেখে সেই ছায়াটা তার সামনে দাঁড়িয়ে। সেই ছায়াটির শরীরের কোনো রং ছিল না, যেন সাদা কাপড়ের মতো হালকা, কিন্তু তার চোখে ছিল এক গভীর অন্ধকার। রফিকুল সাহেব চিৎকার করে উঠলেন, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। সবকিছু যেন স্থির হয়ে গিয়েছিল। সে বুঝতে পারল এটি কোনো ভূত বা পিশাচের উপস্থিতি, যা দীর্ঘদিন ধরে এই চা বাগানে বসবাস করেছে। সে আবার চেষ্টা করে পালানোর, কিন্তু তার শরীর যেন ভারী। হঠাৎ সেই ছায়ার চোখে এক অসহনীয় তীব্রতা চলে আসে এবং সে একবারে মাটিতে লুটিয়ে পড়ে। পরের দিন সকালে রফিকুলের সহকর্মীরা তাকে অচেতন অবস্থায় পেয়ে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তার জানান রফিকুলের শরীরের ওপর কোনো ক্ষতিকারক প্রভাব পড়ে, তবে তার মানসিক অবস্থা খুবই খারাপ। তিনি বলেন, এটি একটি মানসিক আঘাত হতে পারে, যা ভূতের মতো কিছু ভয়ের কারণ সৃষ্টি হয়েছে। কিন্তু সত্যি কি এটি মানসিক আঘাত ছিল, না হয়তো এটি ছিল সিলেটের চা বাগানে লুকিয়ে থাকা
প্রতি পাখিতে চোখ। মানুষের মধ্যে নানান কথা শোনা যায় যে সেই চা বাগানের মালিক ছিল একবার এক কালো জাদুকর। সে তার প্রিয়তমা স্ত্রীর মৃত্যুর পর আত্মহত্যা করে, কিন্তু তার আত্মা তার প্রিয় বাগানে ফিরে আসে, আর সেই থেকে একাধিক ভূত প্রেতের আচর করে এই বাগানে। প্রতিক্রিয়ার ঘটনা সবার মধ্যে ভয় কাজ করতে থাকে, এবং একে একে সবাই ওই রাতের পর চা বাগান ছেড়ে চলে যায়। কেউ বিশ্বাস করত, কেউ আর ভয়ে মুখ খুলত না। তবে ওই রাতের পর চা বাগানে আর কেউ একা রাত কাটাতে সাহস করেননি। এটা এখন সিলেটের এক রহস্যময় ভূতুড়ে গল্প হয়ে রয়ে গেছে। আজও কেউ কেউ বলছে রাতের অন্ধকারে বাগানের সেই অদ্ভুত দুয়ার আবার দেখা যায়। আবার সেখান থেকে ভেসে আসে এক অজানা গা ছমছম গলার আওয়াজ। আমি এখন চলে যাচ্ছি এই এপিসোডের তৃতীয় গল্পে, যেটা কালো জাদুর ঘটনা, সিলেট বিভাগেরই একটা ঘটনা। আশা করি এই ঘটনাটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে। সিলেটের পাহাড়ি অঞ্চল, ঘন অরণ্য আর অজানা গভীরে থাকে অজস্র রহস্য আর কাহিনী। এমনই এক গায়ে ঘটে যাওয়া এক ভয়াবহ কালো জাদুর কাহিনী, যে মানুষের মুখে মুখে ফেরে। সে সময় ছিল 1950 সাল। তখন সিলেটের এক ছোট্ট গ্রামে রহস্যময় ঘটনা ঘটে। গাঁওটির নাম ছিল পাটিকারা, যেখানে মানুষ আড়ালে থাকে, তবুও তাদের সবার জীবনে একটাই ভয়, কালো জাদু। গায়ের এক প্রান্তে এক পুরনো বাড়ি ছিল, যেটি স্থানীয়দের মধ্যে ছিল এক কালো জাদু ঘরের আবাস। বাড়িটি দীর্ঘদিন ধরে শূন্য ছিল, কিন্তু তার পরিবেশটা যেন অস্বাভাবিক ছিল। গাঁয়ের লোকেরা বলতো ওই বাড়ির মধ্যে একটি পুরনো বই ছিল, যেটি কালো জাদুর শিকন ছিল। যে বইটির মাধ্যমে অনেকেই কালো জাদু শিখত। অনেকেই বিশ্বাস করত যে বইটি যারা পড়ত তারা অপঘাতে আক্রান্ত হতো, আর তাদের পেছনে কালো শক্তি নেমে আসত। একদিন গ্রামের এক যুবক, এক মানুষ যার নাম ছিল ফয়েজ, সে ছিল সাহসী এবং বুদ্ধিমান। সে একদিন স্থির করলো যে সে পুরনো বাড়িতে যাবে এবং সেই বইটি উদ্ধার করবে। অনেকে তাকে নিষেধ করেছিল, কিন্তু ফয়েজের মন ছিল একটানা। সে জানতো যে তার জীবনে কিছু করবে, কিন্তু কিভাবে হবে তা সে জানতো না। ফয়েজ বাড়িতে ঢুকতে প্রথমে তার মাথার মধ্যে এক ঠান্ডা অনুভব হয়। ঘরটির ভিতরে তখন এক ধরনের গভীর নীরবতা ছিল। বাড়ির দেওয়ালগুলি পুরনো, জীর্ণ হয়ে গেছে, এবং বিটু দরজা হালকা শব্দ করছিল। ফয়েজ নীরবে ঘরটি অনুসন্ধান করতে থাকে। তাহার চোখের সামনে প্রথমে কিছু দেখা যাচ্ছিল না, কিন্তু তার মন খুব অস্থির হয়ে উঠছিল। তার মনে হচ্ছিল কেউ তাকে দেখছে, অথচ কেউ নেই। হঠাৎ তার চোখ পড়ল একটি পুরাতন কাঠের বক্সের উপর, যার উপরে ছিল একটি বই। বইটি ছিল অদ্ভুত ধরনের, একেবারেই নতুন মনে হচ্ছিল, কিন্তু তার পৃষ্ঠ ছিল অনেক পুরাতন। ফয়েজ বইটি হাতে তুলে নেয়, এবং যেমনটি বইটি খুলে সে এক অদ্ভুত শব্দ শুনতে পেল। এর সঙ্গে সঙ্গে ঘরটি হঠাৎ করে অন্ধকার হয়ে যায়, এবং এক ভয়ঙ্কর শীতল বাতাস বইতে। তার চোখের সামনে হঠাৎ একাধিক কালো ছায়া ভেসে উঠতে থাকে। ফয়েজ বুঝতে পারে যে তার হাতে যে বইটি তা আসলে এক কালো জাদুর তন্ত্র।
তার সাথে কালো শক্তি সজাগ হয়ে উঠেছে। তার মনে পড়ে একবার তার দাদি বলেছিল এই বইটি পড়লে শয়তানের শক্তি তোমাকে গ্রাস করতে পারে, কিন্তু এখন সেটা বাস্তবে পরিণত হচ্ছিল। তার চোখের সামনে কালো শিকড় থেকে বেরিয়ে হয়ে আসা এক অদ্ভুত দৃষ্টি তার দিকে এগিয়ে আসছিল, এবং মুখ ছিল ভয়ানক, চোখ ছিল লাল এবং গাঢ় কালো চুল ছিল। ভয়ে ভয়ে কাঁপছিল, কিন্তু সে জানতো যে তাকে কোনোভাবে সেখান থেকে পালাতে হবে। সে বইটি ফেলে দেয় এবং তাকে বাড়ির থেকে বের হয়ে যতই সে বাড়ির বাইরে চলে আসে ততই বাড়ির ভিতরে এক ভয়ানক কণ্ঠ শোনা যায়। মনে হয় যেন কোনো সীম শক্তি তাকে অনুসরণ। সে ঘাড় ঘুরিয়ে দেখে এক সীম কালো দোয়ার পাহাড় তার দিকে দিয়ে আসছে। তার পায়ে নিচে মাটি পেটে যাচ্ছিল, কোনো অন্ধকারে সে যে হারিয়েছে, এবং মুহূর্তের মধ্যে তার অস্তিত্ব কিছুই ছিল না। গ্রামের লোকেরা কয়েকদিন পরে ফয়েজের সন্ধানে বের হয়, কিন্তু তার খোঁজ পাওয়া যায়নি। বাড়ির ভেতরে পড়ে থাকা বইটি তাদের হাতে আসে, কিন্তু বইটি কিভাবে সেখানে পৌঁছেছে তার কোনো ব্যাখ্যা ছিল না। গ্রামের মানুষ এখনো অনেক ফয়েজ ওই আলুদার শিকার তেমন। সেই বইটি এখন আর গ্রামের কোণে বন্দি, কেউ ধরে না। সেই বইটি খোলার জন্য সাহস করে না। কালো জাদুর ঘটনা থেকে শিক্ষা মিলেছে গ্রামবাসীদের যে জাদু এবং শুধু এক ধরনের শক্তি নয়, এটা মানুষের মন ও আত্মাকে ধ্বংস করে দেয়। তারা বুঝতে পারলো যে শক্তি তারা বুঝে না, সেটা কখনো তাদের হাতে নেওয়া উচিত। সিলেটের সেই অন্ধকারে ভুতুরে গ্রাম এখন এক জিনিসের কাছে এক এক অজানা ভয়ানক ভয়ের নাম। অসংখ্য ধন্যবাদ সবাইকে এমন ভৌতিক ভয়ানক রহস্যময় ঘটনা শুনতে। অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন।